ঘন যে জঙ্গলেরটার কথা আমি একটু আগে বলে গিয়েছি, ওখানে যে পৌঁছাইছি আমি দেখি যে আমাকে দেখে কেউ হাসতেছে। তার হাসিটা কিরকম ছিল? হাসিটা কি একটা বিশ্রী বাজে হাসি, জোরে জোরে হাসতেছে। এই বড় বড় চুল। আচ্ছা, এই বড় কি আপনি নিজের চোখে? আমি নিজের চোখে দেখতেছি। এটা দেখি আপনার সামনে ছিল না কবরস্থানের? না 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 না, ওই বাঁশের সাথে ঝুলা, ওর জন্য বাঁশের সাথে ঝুলে রয়েছে। আমার কাছে এমন মনে হচ্ছে যে বাঁশের সাথে ঝুলে রয়েছে, ঝুলে আছে। আমি দেখলাম দুই পাশে পা দিয়ে ওখানে একটা মহিলা বসে আছে। ওখানেও মহিলা দেখেছি আমি, ওই বট গাছে। হ্যাঁ, ওই বট গাছে একটা মহিলা দেখেছি, দোডালায় বসে আছে। সেটা গা শিউরে ওঠা ভৌতিক সব সত্য ঘটনা নিয়ে ভয়, সব ভয় এখানে। এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা স্বাধীনতা টিভি বাংলার সাপ্তাহিক আয়োজন ভয় অনুষ্ঠানে যুক্ত হয়েছেন, তাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি নাজমুল। প্রতি পর্বের মতো এ পর্বেও কিন্তু আমাদের সাথে একজন বিশেষ অতিথি রয়েছে। বিশেষ অতিথি বললেও ভুল হবে। আমাদের সাথে আজকে যে অতিথি রয়েছে তিনি একজন বিশেষেরও বিশেষ, কারণ তিনি ব্যতিক্রমী একজন মানুষ। তিনি তৃতীয় লিঙ্গের একজন মানুষ এবং সেই সাথে তিনি কিন্তু একজন কোরআনের হাফিজ। তার সাথে কিন্তু এই ভৌতিক অনেক ঘটনা রয়েছে। সেই ঘটনাগুলো আমরা শুনবো এবং আপনাদেরকে ভয় জাগানো অনুভূতি দেওয়ার চেষ্টা করব। জি, বলবোই আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের ভয় অনুষ্ঠানে। আশা করছি আপনি ভালো আছেন। তো আপনি আমাদেরকে কিছু ভৌতিক ঘটনা শোনাবেন। আপনি বলছিলেন যে আপনার জীবনেও কিছু ভৌতিক ঘটনা রয়েছে যেগুলো আপনার সাথে ঘটেছে। তো সেই সব ঘটনাগুলো আমরা শুনবো। তো প্রথমে আপনি কোন ঘটনাটা আমাদেরকে শোনাবেন? ধন্যবাদ আপনাকে আমাকে এখানে ডাকার জন্য এবং আমার জীবনে ঘটে যাওয়া অতি বাস্তব কিছু কথা শোনার জন্য। আমার জীবনে ঘটে যাওয়া যে ঘটনাগুলো, যা আসলে না বলতে পারলেই নয়। আমিও অনেক দিন থেকে ভাবছিলাম যে একটা সেরকম মনের মতো জায়গা পেলে আমার মনের কথাগুলো বলে অন্তত মনটাকে হালকা করতাম। সেটা হলো আমার জীবনের সর্বপ্রথম আমি গাজির গান, যাকে বলা হয় গাজির গান, আমাদের দেশ গ্রামে আমরা গাজির গীত বলে জানি। এটা কত বছর আগের ঘটনা? এটা আজ থেকে প্রায় আরও 17-18 বছর আগের কথা হবে। 17-18 বছর আগের কথা আজ থেকে। তখন আমি ছোট। ঘটনাটি কোন এলাকার সেটা যদি আমাদের? সেটা হচ্ছে নড়াইল সদর, আমার বাড়ি যেখানে। আচ্ছা। তো আমি গান গাইতে খুব ভালোবাসি, অত্যন্ত ছোট থাকতে, খুব ছোট থেকেই গানকে অনেক ভালোবাসি। তো গাজির গীত যে গান, ওই গানে আমাকে ডাকা হয়েছে, আমন্ত্রণ করা হয়েছে। তো আমি গেছি গান গাইতে, সেখান থেকে আসতেছি। আপনি কি একাই গিয়েছিলেন না আপনার সাথে কেউ ছিল? না না, ওখানে তো অনেকে ছিল, কিন্তু আমাদের এই পাশ থেকে আমি একাই গিয়েছি, আমাদের পাশ থেকে আমি একাই গিয়েছি। তো আমি আসতেছি, গান শেষ করে, গান শেষ হয়ে গেছে, অনেক রাত হয়েছে। আমি মনে করেছি যে ফজরের আজান দিয়ে দিছে গান গাইতে 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 গাইতে, কারণ গান তো দেশ গ্রামে 9টা-10টার পরে গান শুরু হয়, মূল পর্বে যেতে হয়। তো গান গাইতে 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 এক সময় প্রায় রাত 3:30-4টা বাজা বাজা ভাব, এরকম সময়। তো এখন আমি মনে মনে ভেবেছি যে ফজরের আজান ওই সময় দিয়েছে অলরেডি, কিন্তু না, দেয়নি। ফজরের আজান তখন দেয়নি। আমি আসতেছি, খুব ভয়ঙ্কর একটা ঘটনা আসলে। তো আমিও আসতেছি, একাই আসতেছি, ফজরের আজান দিয়ে দিছি, এখন তো সকাল হয়ে যাবে, সমস্যাটা কোথায়? আমি একাই আস্তে আস্তে যাই। কিন্তু মাঝে একটা গোরস্থান আছে আমাদের বাড়ি এবং আমি যেখানে গান গাইতে গেছিলাম, এর মাঝখানে একটা গোরস্থান আছে। আচ্ছা, এই গোরস্থানে কি এর আগেও কোনো ঘটনা ছিল কিনা, আপনার জানা ছিল কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর আগে পরে ওই গোরস্থানে অনেক ঘটনা ঘটেছে। যাদের সাথে ঘটেছে আমি তাদের মুখেও শুনেছি, প্লাস আমার নিজের সাথেও ওখানে গেলে গা ছমছম ছমছম করে। কারণ ওই গোরস্থানটা এমন জায়গায় যেখানে চারিপাশে বাঁশ দিয়ে ঘেরা, ওই বাঁশঝাড়ের মাঝখানে আর কি গোরস্থানটা। গোরস্থানের ভিতরেও কিন্তু কবরস্থান, বড় কবরস্থান গ্রাম অঞ্চলে থাকে যা আর কি, ওর ভিতরেও কিন্তু অনেক বাঁশ থাকে। সেই গোরস্থানের ভিতরেও অনেক বাঁশ থাকে, ওই যে যারা মুর্দা মারা যায়, ওই বাঁশগুলো কেটে কেটে তাদের চালির বাঁশ দেওয়ার জন্য। চারিপাশে গাছ গাছালিতে পরিপূর্ণ। তো আমি আসতেছি, আমি তো জানি ফজরের আজান দিছে, কিন্তু না, ফজরের আজান তখন দেয়নি। তো কখন আপনি অনুভব করলেন যে আসলে ফজরের আজান দেয়নি? ফজরের আজান দেয়নি এই অনুভবটা ওই গোরস্থানে ঠিক
মাঝখানে আমি প্রায় তখন বলা যায়, কারণ গোরস্থানটা এরকম লম্বা আর ঠিক তার পাশ দিয়ে রাস্তাটা চলে গেছে। তো একটু পরে এগোই যাইয়ে মানে ওই গোরস্থানের ওখানে আসার পর আপনার মনের মধ্যে একটা ভয় কাজ করছে। জি জি জি, খটকা মারে উঠছে। তখন আপনার মনে হলো যে এখনো ফজরের আজান দেয়নি? না না, ফজর আজান তো এখনো দেয়নি। আমার তখন মনে হলো যে রকমের হঠাৎ করে কিসের জন্য একটা শব্দ হলো, পাশে কিরকম যেন একটা শব্দ হলো, বাঁশের বাঁশ জাড়ের ভিতরে। আমার কাছে এরকম মনে হলো যে একটা বাঁশ নিচে ছিল, ধপ করে বাঁশটা উপরে উঠে গেছে, এরকম আমার কাছে কেমন যেন মনে হলো। তখন কি যেন একটা ভয় ভয়, দুনিয়ার ভয়ের কথা তখন মনে পড়ে যাচ্ছে। এর আগে যে ওখানে যে গল্প আপনি শুনেছেন সেই ঘটনাগুলো মনে পড়ছে, আপনার মনে পড়ছে? জি, সেই ঘটনাগুলো মনে পড়তে যাচ্ছে। এবং গার তো প্রত্যেকটা লোম একেবারে কাটা কাটা, গার লোম একেবারে খাড়াই যেন, মানে সে কি বিধিকিস্ত অবস্থা। এরপরে ভয়ে পুরো শরীর দিয়ে ঘেমে একেবারে আমি পুরো ভিজে গেছি বললে চলে। এত ঘাম, এত ভয়, উরে সর্বনাশ, আজকে কি হবে আমার, এখানেই বুঝে আমার থেকে যেতে হবে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আমি পড়তেছি, ভয়ে ভয়ে ঠিক মতন উচ্চারণ হচ্ছে না। এরপরে আমি সামনে আর একটু এগোবো, কিভাবে এগোবো আমার পা চলতেছে না। মনে মনে ভাবতেছি তাহলে আমি পিছন দিকে চলে যাই, ওই দিক দিয়ে ঘুরে গিয়ে দাঁড়ায় থাকবো, কিন্তু তাও যাইতে পারতেছি না। ভয়, একই জায়গায় স্থির হয়ে আছে, একই জায়গায় স্থির হয়ে দাঁড়ায় আছি। আমি হঠাৎ করে পা নাড়াতে পারছেন? জি জি, নাড়াতে পারছি না। তখনকার সময় ছিল ক্যাসিও ঘড়ি, কালো কালো ক্যাসিও ঘড়ি। ওর একটা ঘড়ি অবশ্য তখন আমার পকেটে ছিল। ওই ঘড়িটা আমি বের করে দেখি যে সম্ভবত 3:30 তখন বাজে। আমি বললাম তো এখন। তখন আপনার অনুভূতিটা কি হলো? তখন 3:30 বাজে, আপনি তো ভাবছেন যে ফজরের আজান হয়ে গেছে। হ্যাঁ, তো 3:30 বাজে, এখনো ফজরের আজান হয়নি। আমি বুঝি আর বাঁচবো না এখানে। আমি কি করে কোন দিকে যাব, আমি কোন দিকে যাব তা আমি ভেবে পাচ্ছি না, যাইতেই পারতেছি না। হঠাৎ করে পাশে ওই গোরস্থান থেকে 100 গজ দূরে টুরে হবে একটা বাড়ি সম্ভবত, ওখান থেকে একটু লাইটের ঝলকানি আসছে। কে যেন উঠে ওই যে 3 ব্যাটারি বা যে লাইটগুলো ছিল, উনি মনে হয়। এর মাঝে কি আপনার সাথে ওই গোরস্থানে কি আরো কোনো ভৌতিক কোনো ঘটনা ঘটেছে না? না, এর আগে কোনো ঘটনা ঘটেনি। আমি জাস্ট ওই সময় ওখানে দাঁড়িয়ে আছেন, আপনি দেখলেন যে একটা বাঁশ মানে হঠাৎ করে নিচ থেকে উপরে উঠে গেল। না, এরপরে হয়েছে ঘটনা। আমার পুরো ঘটনার দিকে আমি যাই। তখন লাইটের ঝলকানি আসছে, আমি মনে করছি এই যে আমাকে এসে ঘেরাও করে ফেলাইছে। আলো, কিসের আলো এটা? আমি তো আমার জানা মতে জিন ভূত এরকম যারা থাকে তাদের নাকি আগুনের তৈরি, তারা তাদের পা দিয়ে আগুন ঝলকায়। তো এরপর দেখি যে না, ওখান থেকে লাইটের শব্দ আসছে। কিন্তু আমি যে ওনাকে ডাক দিব, জোরে ডাক দিব যে আমাকে এখান থেকে নিয়ে যান, ভালো কি মন্দ একটা কিছু বলবো, আপনার গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না। তারপর আমি আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি, আর শুধু লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এটা পড়তে 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 সামনের দিকে যাচ্ছি। কিন্তু যতই সামনের দিকে যাচ্ছি, দুঃখের বিষয় সব থেকে বড় কষ্টটা এখানে যে সামনে বাঁশ বাগান আরো বেশি গভীর। গভীর বাঁশ বাগান মানে জঙ্গলের? জি জি, জঙ্গলের মতো। কিন্তু ওই বেশি গভীরের পরেই কিন্তু আবার লোকালয়। তো আমি তখন কি করে চিৎকার দেব, কি করব, কিভাবে মানুষ ডাকবো, ওই অন্ধকারের ভিতরে কিভাবে যাব? আপনার তো শব্দই বের হচ্ছে না। জি জি, শব্দই বের হচ্ছে না। আবার না আমি পিছনের দিকে আসতে পারতেছি, পিছনেও যেতে পারছেন না। না, কারণ পিছনে না যাওয়ার আরো বড় একটা কারণ ওই সময় আমার মনে পড়ে যাচ্ছে, মুরব্বীদের মুখে আমি শুনেছি যে পিছন দিকে গেলে নাকি সামনের দিকে হাঁটতে যায়, যদি কোনো কারণে কোনো ভয়ঙ্কর জায়গা যদি পিছন দিকে হওয়া যায় বা কেউ হয়, তাহলে ওই যে ওইগুলা যা থাকে ওরাই নাকি মনে করে যে আমাদেরকে ভয় পেয়েছে, এখন ওকে ধরার সময়। এই মনে ক্ষতি হয়, হ্যাঁ ক্ষতি হয়, এমনকি সে মারাও যেতে পারে। এরকম একটা পরিবেশ তৈরি হয়ে যেতে পারে। এই ভয়ে আমি পিছন দিকে যাচ্ছি না, পিছুপা হচ্ছেন না। হ্যাঁ, পিছুপা হচ্ছি না। কিন্তু সামনের দিকেও তো এগোতে পারছেন না আপনি। কিন্তু সামনের দিকেও যদিও এগোতে পারছি না, আবার মনে একটা বল আসতেছে, এই বল আসতেছে যে সামনের দিকে যেতে থাকি, আল্লাহ ভরসা, যা নসিবে আছে তার থেকে বেশি কিছু হবে না। আমি এই করতে 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 যখনই আমি ওই ঘন যে জঙ্গলেরটার কথা আমি একটু আগে বলে গিয়েছি, ওখানে যে পৌঁছাইছি, আমি দেখি যে আমাকে দেখে কেউ হাসতেছে। তার হাসিটা কিরকম ছিল? হাসিটা কি একটা বিশ্রী বাজে হাসি, জোরে জোরে হাসতেছে। এই বড় বড় চুল, এই বড়, আপনি নিজের চোখে? আমি নিজের চোখে দেখতেছি
এটা আমি দেখি আপনার সামনে ছিল না সচক্ষে। কবরস্থানের না ভিতরে? না না না, ওই বাঁশের সাথে ঝুলা, ওর জন্য বাঁশের সাথে ঝুলে রয়েছে। আমার কাছে এমন মনে হচ্ছে যে বাঁশের সাথে ঝুলে রয়েছে, ঝুলে আছে। ঝুলে আছে, আর অর্ধনগ্ন অবস্থায় আছে, আর বড় বড় চুল। কিন্তু সাধারণত মহিলাদের যে স্তনগুলো থাকে সে একটা মহিলা তাও অনুভব হচ্ছে, তা বোঝা যাচ্ছে যে এটা মহিলা, কিন্তু সেগুলো চুল দিয়ে ঢাকা আছে। আবার কিন্তু সে অর্ধনগ্ন এমন অবস্থায় আছে, জোরে জোরে হাসতেছে, আর এমন মনে হচ্ছে যে যেন একেবারে আমার নিকটে কাছে চলে আসতেছে, আবার নেই, একেবারে কাছে চলে আসতেছে, আবার নেই। আমার কিন্তু অলরেডি তখন হয়ে গেছে, আমার তখন হয়ে গেছে। আমি তো কাপড় ভরে পেশাব করে দিয়েছি ওখানে দাঁড়াইয়েই। আমার যে পরনে যে কাপড় ছিল, কাপড় ভরে আমি পেশাব করে দিয়েছি। আমি পরে দেখি যে আমার কাপড়ই পেশাব। তো আমি ওখান থেকে নড়তেও পারতেছি না। আপনি ওই একই জায়গায় ওই একই জায়গায় দাঁড়ায় আছি, ওই জঙ্গলের ভিতরে হালকা গুড়ি পাই, ওই যে বললাম যে ঘন জঙ্গলটা, ওর ভিতরে যাওয়ার পর সেখানেই আবার দাঁড়ায় আছি। ওখান থেকে নড়তেওছি না, উঠতেওছি না। একবারে যে গহীন যে জঙ্গল, বাঁশের যে একটা ঝোপ, হ্যাঁ, আপনি ঝোপ। সেই মাঝখানটা আমি দাঁড়ায় আছি। এখন ওই জঙ্গলের এ পাশেও যতটুকু আছে, সামনেও কিন্তু অতটুকুই আছে। আমি ওখান থেকে কিভাবে যাব? এর মধ্যে আর একটা জিনিস, সেটা হচ্ছে কালো একটা বিড়াল। এই কালো বিড়ালটা হঠাৎ আমার সামনে। এর আগে যে আপনি যে ভয়ঙ্কর জিনিসটা দেখলেন, জি, জি। সেটা কি তখনও ছিল? ওই কালো বিড়ালটা না, আপনি যে ভয়ঙ্কর যে হ্যাঁ, ওই ভয়ঙ্কর জিনিসটা তখন ওখানে রয়েছে। তারপর আবার কালো বিড়াল, এরপরে আবার দেখতেছি কালো বিড়াল। তো এর মাঝখানে কি হয়েছে, পিছনে 2টা কি 3টা শিয়াল, ওই যে খ্যাক শিয়ালগুলো আছে, ওইগুলো পিছনে কিরকম ছোট 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 সুরে ডাকাডাকি করতেছে। আমি হঠাৎ আবার ওদিকে তাকাইছি, কিন্তু পিছনে তাকাইছি, কিন্তু খুব সাবধানের সাথে আড়ে আড়ে তাকাচ্ছি। দেখি যে শিয়াল, মনে মনে আবার অনুভব হচ্ছে শিয়ালে এসে আমাকে কামড় দেবে। এই শিয়ালের ভয়টা আমার আবার মনের ভিতরে চেপে বসলো। এই ভয়টা মনে হয় কিছুক্ষণের জন্য একটু কমলো কিনা, শিয়ালের ভয়টা ঢুকলো। আমি ওখান থেকে আবার সামনের দিকে এগোতে লাগলাম। তখন আপনারা এই ভয়টা আর নাই? না না, ওই ভয়টা আছে, মানে এমন ভাবে আছে যে আমার ভিতরে প্রাণ আছে কিনা আমি এটাই জানি না। হয়তো বা আমার ভিতরে কোনো প্রাণ নেই, আমি কোনো শক্তি পাচ্ছি না, স্থমিত হয়ে গেছি। আমার হাত পা অবশের মতন হয়ে গেছে। আবার নিজেকে চিমটি মারতেছি যে আমি কেটে প্রকৃত ঘটতেছে আমার সাথে, নাকি বাস্তব ঘটছে, না আপনি স্বপ্নে দেখতেছি। কিন্তু না, সেটা আপনি পরীক্ষা করছেন? হ্যাঁ, পরীক্ষা করতেছি নিজেকে নিজে, কিন্তু দেখি না, আমি বাস্তবে দেখতেছি। আচ্ছা। কিন্তু সব থেকে বড় ভয়ঙ্কর বিষয় হলো যে আমি ঠিকই সামনের দিকে যাচ্ছি, বিড়ালটাও আমার পিছন পিছন আসতেছে। আপনি যতই এগোচ্ছেন বিড়ালটা আমার পিছন দিকে আসতেছে, আর ওই শিয়ালও আমার সামনের দিকে আসতেছে, আমার দিকে আসতেছে। আচ্ছা। কিন্তু ওই যে মহিলাকে দেখেছিলাম, ওই মহিলাটা সেখানেই আছে, সেই স্থানে আছে, আমি দেখতেও পাচ্ছি তাকে। এবং সে কি তখনও আওয়াজ করতেছে, হাসতেছে। এর ভিতরে কি হলো, ওখানে ওই যে কি গাছ বলে, ওই যে পাখি টাকি থাকে, ওই যে মানে অনেক পাখি টাকি থাকে, অনেকগুলা পাখি একসাথে ঝপ করে উড়াল দিছে, ঝপ করে বারজার থাকে, মানে বারজারের পাশে ওই যে কি গাছ যেন, রেন্ডি গাছ না এরকম একটা কি গাছ থাকে, বড় একটা গাছ, অনেক জোরে অনেকগুলা পাখি উড়াল দিছে। উড়াল দেওয়ার সাথে সাথে আমি একেবারে থম মারি ওখানে আরো ভয় পেয়ে দাঁড়ায় আছি। আমি আর নড়তেও পারতেছি না, চড়তেও পারতেছি না, কিভাবে কাকে ডাক দেবো, কিভাবে ওখান থেকে সরবো। আমার মানে অনেক সেই সময় যে ভয়ের কথাগুলো, এর থেকে অত্যন্ত ভয়ের কথা, কিন্তু আসলে আমি মনেই করতে পারতেছি না যে তখন আমার সাথে কি ঘটেছিল। আমি ঘেমে তো একেবারে শেষ, আমি পেশাব করে দিয়েছি অলরেডি ভয়ে। তো এরপর ওই যে বিড়ালটা হঠাৎ করে দেখি উদাও হয়ে গেছে, বিড়ালটা নেই। যখন এপাশে দেখে আবার সামনের দিকে তাকাইছি, দেখি যে বিড়াল আমার দিকে তাকায় আছে, কি রকম একটা আজে বাজে চোখ তার, মানে জল 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 করতেছে, আমার দিকে চেয়ে আছে। মনে হচ্ছে চোখের ভিতরে আমি চলে যাব, এত বড় বড় চোখ, কালো, এত বড় একটা বিড়াল। আমি ভাবলাম যে দেশি বিড়াল এত বড় হয় নাকি। আর কালো বিড়ালের গল্প তো আগে পরে ভয়ঙ্কর গল্প শুনেছি, সেরকম কোনো কিছু নাকি। আমি শুধু দোয়া ইউনুস পড়তেছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
কিন্তু আসলে যে আমি হাফেজ মানুষ, তখন কিন্তু আমি হাফেজ ছিলাম না। তখন ছিলেন না না, তখন আমি হাফেজ ছিলাম না। তখন আমি মাদ্রাসায় রানিং পড়াশোনা করতেছিলাম অলরেডি। বয়সও তো তখন অল্প ছিল। জি জি, একেবারে অল্প বয়স। আমি তখন মাদ্রাসায় পড়াশোনা করতেছিলাম, আমার 4 পারা না 5 পারা হয়েছে। কিন্তু সব থেকে বেশি একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কি, যে আমি আয়াতুল কুরসি জানতাম, ওই সময় আমার মুখস্থ ছিল, কিন্তু পড়বো যে এটা আমার স্মরণে, ওইটা আর আপনার স্মরণ নাই, স্মরণে আসতেছে না। তো অবশ্য পরে এটা মনে পড়েছিল, আহা রে, এইটা যদি সেই সময় পড়তাম কতই না ভালো হতো, আমার ভিতরে কোনো ভয় থাকতো না। কিন্তু ওই সময় দূর সময়ই ওটা আমার স্মরণে আসেনি। তবে হ্যাঁ, ইনুস দোয়াটা আমার স্মরণে এসেছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কালেমা আমার স্মরণে এসেছিল, আমি পড়েছিলাম। তারপরে ওখানে দাঁড়ায় থাকতে থাকতে এর মধ্যে হঠাৎ করে দেখি কিছুক্ষণ এই মাঝখানের সময়টুকিতে প্রায় আমার 1-1.5 ঘন্টা চলে গিয়েছে। এর মাঝখানে দেখি যে ফজরের আজান দিয়েছে মুয়াজ্জিন, আল্লাহু আকবার আজান ধ্বনি দিচ্ছে। আমি তখন ভিতরে কেমন যেন আস্তে আস্তে মনে হচ্ছে একটা স্বস্তি আমার ফিরে আসতেছে, কিন্তু আমি সামনের দিক যাব, মনে হচ্ছে পিছন থেকে কেউ হেঁটে আসতেছে। আচ্ছা, আবার সামনের দিক যাচ্ছি, মনে হচ্ছে আবার কেউ হেঁটে আসতেছে। আজান দেওয়ার পরও এই ধরনের ঘটনা? আজান দেওয়ার পরেও, কারণ আজান দিলে তো আমি জানি যে এই সমস্ত কোনো জিনিস নাকি থাকে না, কিন্তু আমার যেন পিছুই ছাড়তেছে না। আচ্ছা, তারপর আমি কি করছি, আস্তে 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 ওই যে জঙ্গলটা, ঘন জঙ্গল, ওই জঙ্গলের কেবল দক্ষিণ সীমানায়, মানে উত্তর দক্ষিণ জঙ্গলটা লম্বা, রাস্তাও তার মাঝখান দিয়েই গেছে। তো দক্ষিণ সীমানায় যখন আমি পৌঁছাইছি, তখন জোরে একটা দৌড় মারছি, চ্যান্ডেল ম্যান্ডেল একেবারে সব পড়ে গেছে, আমার জুতা পায়ে ছিল সেটা পড়ে গেছে। জোরে দৌড় মারিয়ে সামনে একটু যাওয়ার পরে আমি একেবারে উষ্টা খেয়ে পড়ে গেছি, ধপাস করে পড়ে গেছি। ধপাস করে পড়ে যায় যখন জোরে, তখন চিৎকার করছি। কেমন তখন চিৎকার দিচ্ছেন? হ্যাঁ, তখন আমি চিৎকার দিছি। চিৎকার দেওয়ার সাথে সাথে আমাদের ওইখানে আশেপাশে অনেক লোক আছে, আমাদের মানে বাড়ি ঘর লোকালয় আছে আর কি, তারা বেরোয় আসছে, অনেকে লাইট টাইট হাতে করে নিয়ে আসছে। এসে দেখে যে আমি ওখানে, এসে বলে, বুলবুলি তুই এখানে পড়ে আছিস কেন, এখানে কি ব্যাপার? পরে আমি তো শুধু থরথর করে কাঁপতেছি, আমার পুরো শরীর একেবারে কাটা কাটা, আমি যে কিভাবে তার সাথে কথা বলবো আমি নিজেও বুঝতে পারতেছি না। তারপরে আমাকে নিয়ে গেল, নিয়ে সব কিছু ধোয়ায় পাকলাইয়ে আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে বসায় বললো যে কি হয়েছে মনি, বলতো পুরো ঘটনা কি আসলে। কারণ আর একটা দুঃসংবাদ, সেটা হলো আমাদের গ্রামে কিছুদিন পর পর মানুষ মার্ডার হয়। মার্ডার হয়। আমি যে গ্রামে বা সন্তান, ওই গ্রামে কিছুদিন পর পর ওই গ্রাম্য শত্রুতার জের ধরে মানুষকে মার্ডার করে, এ পক্ষ ও পক্ষকে, এ পার্টি ও পার্টিকে মার্ডার করে। তো সবাই চিন্তা করতে লাগলো যে এই ধরনের কোনো কিছু ঘটছে কিনা। তো আমি বললাম যে না, এই ধরনের কোনো কিছু না। আমি পুরো বিস্তারিত ঘটনা ঠিক যেমনটা আপনাকে বললাম, এই সব ঘটনা ভেঙে বলার পর বলতেছে কি যে অনেকটা হুঁশ হয়ে চলতে হয়। আমরা তো সবাই জানি যে এই জায়গাটা অনেক ভয়ঙ্কর জায়গা, তাহলে তুই দেরি করে আসতি, এত তাড়াতাড়ি তোরা আসতেই হবে এমন তো কোনো কথা ছিল না, তুই ছোট মানুষ, তুই সকালে আসতি। কিন্তু এই যে দেরি করে আসার কারণে যে ভয়টা পেয়েছিস, তারপর আমাকে ওই লবণ পানির ভিতরে লোহা গরম করে তারপরে ঝাড়ফুঁক দিয়ে ওই লবণ পানি খাইয়ে তারপর আমাকে ওরা নিজেরা থেকে বাড়ি পৌঁছাই দিয়ে আসে। এই জীবনটা আমার, মানে এই ঘটনাটা আমার জীবনে আমার মনে হয় সব থেকে ভয়ঙ্কর ঘটনা। আর একটা ঘটনা আছে, সেটা হলো আপনার পরবর্তী ঘটনা শুরু। তার আগে আমরা একটু দর্শকদের জানিয়ে রাখি, দর্শক আপনারা দেখছেন স্বাধীনতা টেলিভিশনের নিয়মিত সাপ্তাহিক আয়োজন ভয় অনুষ্ঠান। এই অনুষ্ঠানে কিন্তু প্রতি বৃহস্পতিবার প্রচারিত হয়ে থাকবে স্বাধীনতা টিভি বাংলা ফেসবুক পেজে এবং স্বাধীনতা টিভি বিডি যে ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলে। আপনারা চাইলে কিন্তু আমাদের সাথে এই অনুষ্ঠানে যোগ দিতে পারেন। আপনার জীবনে যদি এরকম কোনো ভৌতিক সত্য ঘটনা থেকে থাকে, সেটা কিন্তু আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের সাথে শেয়ার করার মাধ্যম দুটি রয়েছে। আপনারা আমাদের ফেসবুক কমেন্ট বক্সে অথবা ফেসবুক ইনবক্সে আপনার ঘটনাটি সংক্ষেপে লিখে পাঠাতে পারেন, অথবা আমাদের যে ইউটিউবের কমেন্ট বক্স রয়েছে সেখানে আপনার ঘটনাটি লিখে পাঠাবেন। যদি আপনার ঘটনাটি আমাদের পছন্দ হয়, তাহলে কিন্তু আমরা আপনাদের সাথে যোগাযোগ করব এবং আপনাকে আমন্ত্রণ জানাবো আমাদের স্টুডিওতে। দর্শক, আমাদের সাথে কিন্তু আজকে ভয় এপিসোডে রয়েছে বুলবুলি। তিনি তার জীবনের সাথে ঘটে যাওয়া যে ভৌতিক ঘটনাগুলো
রয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছেন এবং আপনাদেরকে ভৌতিক অনুভূতি দেওয়ার চেষ্টা করছেন। আমরা প্রথম ঘটনা কিন্তু ইতিমধ্যে শুনে ফেলেছি, এবার আমরা চলে যাব দ্বিতীয় ঘটনায়। জি বুলবুলি, আপনি আপনার এখন কোন ঘটনা? জি জি, দ্বিতীয় যে ঘটনা, সে ঘটনাটা আসলে মর্মান্তিক, আমার কাছে মনে হয় আরো বেশি মর্মান্তিক। সেটা হলো যে কোনো একদিন সেটা হচ্ছে ইশারা জান দেয়, ইশারা জান। আর স্বাভাবিক তো 8টা সাড়ে 8টার দিকে দেয়। এটাও কি আপনাদের ওই নিজের এলাকার ঘটনা? আমার বাড়ি, এটা হচ্ছে অতি বাস্তব একটা ঘটনা। সেটা হচ্ছে বুঝবেন আমি বললে, আমি এক এক করে সামনের দিকে ওই কথাগুলো বলে। সেটা হলো যে আমাদের দেশে যে লম্প বা চেরাক বলে, আমি এখানে চেরাক দেখলাম, ওই যেটাকে ধরাই আমরা অন্ধকার পার করি আর কি। তখন আমাদের এলাকায় কারেন্ট ছিল না, অনেক ছোট। তো ওই চেরাক নিয়ে আমি মাঠে যাচ্ছি, কেননা আমার একটা ভাই তখন মাঠে আছে। ওই যে আপা টাপা আছে, পুকুর আছে, মাঠের ভিতরে পুকুর থাকে, যা পানিতে ভেসে যাওয়ার পর ওই পুকুর ছেঁচলে ওখান থেকে অনেক মাছ পাওয়া, হ্যাঁ ছেঁচলে ওখান থেকে অনেক মাছ পাওয়া যায়। তো সেখানে এরকম কুড়িয়ে বসাই ওর ভিতরে থাকে, রাইতে তারা পাহারা দেওয়ার জন্য। জি, তো তার জন্য ভাত নিয়ে যেতে হবে। কনকনে শীত, খুবই শীত, কুয়াশা। সেটা আপনার বাড়ি থেকে কত দূর? আমার বাড়ি থেকে অনেক দূর। পুকুরটা মাঠের ভিতরে, পুরো মাঠের ভিতরে, অনেক বড় মাঠ আমাদের। মানে কি বলবো, কোনো বাড়ি ঘর না, মাঠের এ পাশ থেকে ওই পাশের গ্রামটা হাফসা কুয়াশা দেখা যায়, এত বড় মাঠ। তো আমি তার ভাত দিতে যাব, কিন্তু অন্ধকারে কি, আবার কুয়াশা, কনকনে শীত, আবার কুয়াশা। তো ভাত আমি কিভাবে দিতে যাবো? নিয়ে কি আপনাকে একাই যেতে হবে? একাই যেতে হবে আমাকে একাই যেতে হবে। আমি যদিও ছোট, আমাকে একাই যেতে হবে, কারণ মানে খুব অসচ্ছল পরিবার, তো সবাই যার একটা কাজে আছে। আর আমার মা তো মুরব্বী মানুষ, তো অন্য কেউ নেই, আমার নিজেরই যেতে হবে ভাত নিয়ে। তো একটা গামলায় ভাত নিয়ে গামছা দিয়ে বেঁধে আমি যাব, কিন্তু যাব কিভাবে? আমার তো খুব ভয় করবে, মাঠের ভিতর যখন যাব আমি আবার আসবো কিভাবে? আমার একা যেতে হবে, একা আসতে হবে। কিন্তু রাস্তায় কোনো ভয়ঙ্কর কোনো জায়গা আছে? রাস্তায় ভয়ঙ্কর জায়গা নেই, কিন্তু ভয়ঙ্কর জায়গা মাঠে আমি যেখানে যাব, যাইতে মাঝখানে এক জায়গা আছে। তো আমি একটা চেরাক ধরাইছি, ওই চেরাকটা নিয়ে আমি মাঠের ভিতরে চলে গেছি। মাঠের ভিতরে যাওয়ার পর এই চেরাক নিয়ে আমি এভাবে দাঁড়ায় আছি। এর ভিতর দেখি যে কঠিন অন্ধকার, মানে অন্ধকার থেকেও বেশি অন্ধকার, তারপর আবার শীত, তারপর আবার কুয়াশা। এখন চেরাগের এই আলো চারিপাশে কেমন যেন গোল দেখাচ্ছে, চারিপাশে গোল দেখাচ্ছে, সব দিকে সমান। আমি কোন দিকে যাব? মাঠটা কিছুই দেখা যাচ্ছে না, মাঠটা একটু শুকনো শুকনো ভাব। কিন্তু আমার যে একটা আইডিয়া ছিল যে এই পথে গেলে আমি সেই জায়গায় পৌঁছাবো, সেই পুকুরের পাড়ে পৌঁছাবো, আমি সেই আইডিয়া মতে গেছি। কিন্তু আমি যাইয়ে উঠেছি খালের পাড়ে, আমি নিজের মতো করে চলে গিয়েছি খালের পাড়ে, বিপরীত দিকে চলে গিয়েছি। আমার যেতে হবে ডাইনে, আমি বামে, আমি চলে গিয়েছি ডাইনে, কিন্তু ভয়টাই আমার ওখানে, ওই খালের পাড়ে হচ্ছে ভয়ঙ্কর। ওই খালের পাড় এত ভয়ঙ্কর জায়গা, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। কারণ আমি যদিও আমার সময় আমি দেখিনি, কিন্তু আগে পরে আমি শুনেছি অনেক ঘটনা, আপনি শুনেছেন ওখানে অনেক ভয়ঙ্কর ঘটনা শুনেছে। ওই আস্তা কই মাছ নাকি মুখের ভিতর দিয়ে ভরে দিয়েছে কোনো একজনকে ডেকে নিয়ে। তারপরে আমাদের ওখানের একটা লোককে এবার উপতা করে এই পাশটা মাটির নিচে পুঁতে দিয়েছে, আর পার পাশটা উপর দিকে রয়েছে। তারপরে একজনের চুল ধরে ডেকে নিয়ে ওখানে কাদা মুখের ভিতরে দিয়ে ওখানে ঘাড় ঘুল্লি দিয়ে পুঁতে রেখেছে। এইসব ঘটনাগুলো আপনি আগে থেকে জানতেন? আগে থেকে জানতাম, প্লাস ওইগুলো ওখানেই আমার মনে পড়তে হলো, ঠিক ওখানেই গেলাম আর ঘটনাগুলোও আমার মনে পড়তে হলো। ওই জায়গাটা দেখে তো আমি চিনে ফেলেছি যে আমি এই ছোট খালের মাথায় এসেছি। এটা দেখে আমার ওই ঘটনাগুলো মনে পড়তেছে, আর আমার পরাণ তো একেবারে ধুকমুক করতেছে, পুরো শরীর শীত। তাতে কি হয়েছে, পুরো শরীর ঘেমে গিয়েছে আমার ভয়ের কচনে, পুরো শরীর ঘেমে গেছে, শরীরের লোম কাটা হয়ে গেছে। মানে আমার জায়গায় যেন আমি আর নেই। তখন আমার অস্বস্তি, এত কষ্ট লাগতেছে, আমি আর বলতে পারতেছি না। আমি সেইখানে এবার কি করে পৌঁছাবো, সেখানে কি করে যাব? আমি সেই জায়গাটা চিনতে পারতেছি না। বাড়ি আসবো কোন দিকে যাব? একদিকে যাইতে গেলে তো আর একদিকে চলে যাচ্ছি।
তখন আমি ওই যে আমার হাতে যে চেরাগ, ওই চেরাগ নিয়ে আবার হাঁটা শুরু করলাম, যে আমি এই দিক দিয়েই এসেছিলাম, এই দিক দিয়ে যাইতে যাইতে মনে হয় আমার বাড়ি পৌঁছাইতে পারবো। কিন্তু আমার কাছে মনে হচ্ছে পিছন থেকে কেউ আমাকে ডাকতেছে, নেকো নেকো ভাবে, মানে নাকে নাকে কথা বলে এরকমের অবস্থায় আমাকে ডাকতেছে, আমার নাম ধরে ডাকতেছে, এই বুলবুলি, এই বুলবুলি, এরকম ডাকতেছে। আমি ঝুলির মাথায় একবার ডাকও শুনে ফেলেছি প্রথমবার, আচ্ছা, কিন্তু দেখি পরে আর কেউ নেই। আপনি কি পিছনে তাকিয়েছেন? পিছনে আমি তাকাইছি, দেখি কেউ নেই। তারপরে ডাকতেছে, আমি ডাক শুনতেছি না, আমি ঠিক পাচ্ছি, স্পষ্ট শুনতে পাচ্ছি আমাকে কেউ ডাকতেছে, কিন্তু আপনি পিছনে তাকাচ্ছেন না। কিন্তু এইবার আমি পিছনে তাকাচ্ছি না। আর আমার মনে একটা সাহস আছে, বল আছে যে আমার কাছে আগুন রয়েছে। আমি জানি, যতটুকু জানি, আগুনের কাছে নাকি আসতে পারে না। কিন্তু দুঃখটা কেমন লাগে, ওই সময় আবার বাতাস হচ্ছে। আচ্ছা, আমার কাছে আগুন চেরাক ধরানো আছে, তো কি হয়েছে, ওই সময় বাতাস হচ্ছে। একটু চেরাক বাতাস যদি একটু, যতটুকু হচ্ছে এর থেকে একটু দমকা হয়, তাহলে চেরাকটা নিভে যাবে। আর চেরাক যদি নিভে যায়, আমি ওখান থেকে কি করে আসবো? কিন্তু ওই সময় তো বাতাস হওয়ার কথা না, তারপরে ওই সময় বাতাস হচ্ছে। এই বাতাসটা আসতেছে কোন জায়গা থেকে, এই মনের ভিতরে আর একটা ভয় ঢুকেছে, মানে আমি আর পা বাড়াইতে পারতেছি না। তারপরেও আগুন যতক্ষণ আছে, সামনের দিকে গতি থাকি, তাইভাবে আমি বিল 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 করে সামনের দিকে গচ্ছি। যেতে 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 আমার পাশের গ্রামে আমার ফুফুকে বিয়ে দিয়া ওই মাঠের ভিতর দিয়ে আবার তাদের বাড়িতে যাওয়া যায়। কিন্তু আরও কষ্টের বিষয়, ওখানে বিশাল বড় একটা বট গাছ আছে। আচ্ছা, এখনো আছে সে বট গাছটা, অনেক বড়, কয়েকজন মিলে ওই গাছটা বেড়ে ধরতে পারবে না। ঠিক আমি সেখানে গিয়ে উঠেছি। আবার আপনি ভুল জায়গায় গেলেন। আবার আমি ভুল জায়গায় গেলাম, কিন্তু যাই দেখেছি বড় বট গাছ, যেখানে আসলে বাঘের ভয়, সেখানেই বুঝি সন্ধ্যা হয়। তখন আপনার মানে মনের পরিস্থিতি কেমন হলো? আমার মনের পরিস্থিতি, যখন ওই বট গাছটা আমি দেখলাম, আজকেই বুঝি আমার শেষ দিন। এই বট গাছের যতগুলো যারা যারা থাকে, ওরা এসে আমাকে ধরবে। কিন্তু এখন কথা হচ্ছে, বট গাছের ওই যে ঝুলে ঝুলে থাকে, কেমন যেন ওই যে কি বলে ওকে, এগুলো ঝুলে ঝুলে থাকে আর কি, চারিপাশ দিয়ে ঝুলে ঝুলে থাকে। একটু এগোতে না আগোতেই ওর খালাম এক বাড়ি পিছনে, এই পিছনে ধপাত করে এসে এক বাড়ি খালাম বট গাছের ওই, হ্যাঁ বট গাছের ওই আগাছা যে অংশগুলো, হ্যাঁ হ্যাঁ এরকম ঝুলে ঝুলে থাকে। আমি তো চিৎকার মারি উঠলাম, আমি চিৎকার মারি ঠিক উঠছে, ওই বট গাছ থেকে একটু এগোয়ে একটা লোকের বাড়ি আছে। আচ্ছা, ও তখন দৌড়ে এসে আমাকে জড়ায় ধরলো, লাইট নিয়ে আসছে, ঘুমিয়েছিল ও তাড়াতাড়ি, মানে একে দৌড়ি চলে আসছে লাইটটা নিয়ে, কি কে 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 ওখানে, কে কি হয়েছে, কিডারে ওখানে কিডারে? আমি বললাম এখানে আমি। তাহলে আমি কে, তুমি কে, কে তুমি মনি? তা আমি কাছে আমার নাম বুলবুলি। তা আমার ফুফা যে, তার নাম ধরে বলল যে তুমি অমুকের শ্যালকের ছেলে, শালার ছেলে না? তা আমি বললাম জি। তো তুমি এখানে এত রাত্রি, তোমার হাতে ভাত, আমার হাতে সেই ভাতের ইয়েটা রয়েছে, এখনো আছে? এখনো আছে। আমি হাজার কষ্টের ভিতরেও কিন্তু ওটা রেখে আসিনি, এত ভয়ের ভিতরেও আমি ওটা রেখে আসিনি। ও মাঝখানে আর একটা কথা আমার না বললে ভুল হয়ে যাবে, ওর ভিতরে মাছ ভাজা ছিল। আচ্ছা, তো এই ভয়টা আমাকে আরো কষ্ট দিচ্ছিল, ওরা নাকি মাছ ভাজা খুব পছন্দ করে। তো এটা যদি খেতে আসে, তারপরে মনে নিজেকে বুঝ দিচ্ছি, যদি ওরা খেতে আসে আমি এটা ধরে ওদেরকে দিয়ে দেবো, বলবো যে তোমরা মাছ ভাজা ভাত দই খাও, আমার মাইরে না। কিন্তু আসলে মনে ঠিকই ওটা বলতেছি, কিন্তু কাজের বেলা মুখে ওটা বলতেছি, মানে মুখে আসতেছে, কিন্তু মনে বলতেছে অন্য কিছু, যে ওরা তো এসে আমাকেই মেরে ফেলবে, আমি বাঁচতে পারবো না, আমি বাঁচবো না। তো এরকম করতে করতে আমি যখন ওই যে বট গাছটার কাছে পৌঁছালাম, একটা বাড়ি খেলাম, চিৎকার দিয়ে উঠলাম, তখন কিন্তু আমি একটা জিনিস ওখানে স্পষ্ট দেখেছি। আমি ওই যখন আমি ওইখানে বাড়িটা খেলাম, আমি দেখলাম দুই পাশে পা দিয়ে ওখানে একটা মহিলা বসে আছে। ওখানেও মহিলা দেখেছি আমি ওই বট গাছে, হ্যাঁ ওই বট গাছে একটা মহিলা দেখেছি, দোডালায় বসে আছে। সেটা কিরকম? দুই পাশে পা দিয়ে, চেহারাটা অনেক সুন্দর তার দেখতে, কিন্তু মুখ ভরা যেন বসন্তের দাগ, সারা মুখে বসন্তের দাগ, চোখ দুইটা লাল, মানে ওই যে কি বলে, ওই যে শিয়ালের মতন কালার আর কি চোখে। আচ্ছা, বিলেই চোখে না কি বলে ওকে, ওই রকমের দেখতে। আর এরকম এখানে রক্ত মক্ত কি অবস্থা, আমি মনে মনে ভাবলাম যে ওই যে গলায় কতজন দড়ি দিয়ে দিয়ে মরে, ওদের নাকি আত্মা টাত্মা থাকে এই রকম। এই বট গাছে ওখানে কি গলায় দড়ি দিয়ে মরেছে, এরকম কোনো ঘটনা আছে কিনা? ওখানে বিষ খেয়ে মরেছে, গলায় দড়ি দিয়ে কেউ মরে নাই। আচ্ছা, ওই বট গাছের ওখানে, ওখানে, হ্যাঁ ওখানে। তো আমি ভাবলাম যে এইরকম কোনো কিছু হয়, বা ওই যে বিষ খেয়ে যারা মরে এদের মতন হয়, ইরাই টিরাই নাকি কোনো কিছু। তো মনে মনে যতটা ভয় পাচ্ছি, এর মাঝখানে তো বাড়িটা খেলাম,
আর বাড়ি খেয়েই তো ওই না জিনিসটা চাইতেও দেখলেন চিৎকার করে উঠলাম। আমি যদিও চাইনি, তবু আমি কিন্তু জোরে চিৎকার করে উঠেছি। আমার গলাতে সুর বেরোচ্ছিল না, ওই সময় কী করে সুর বেরোয় গেলো আমি বুঝতে পারিনি। তখন ওই পাশের লোকটা এসে আমাকে আমার কাছে সব কিছু শুনে পরে আমার ফুফুগে বাড়ি আমাকে নিয়ে গেল। সে সময় মনে হয় সম্ভবত প্রায় রাত 2টা বেজে গেছে। রাত 2টা বেজে গেছে? 2টা বেজে আপনি গেছে। তো বের হলেন এশারের পরে। আমি হ্যাঁ 9টা, 9:30 বা 10টার দিকে বের হয়েছি। 9টার দিকে, 9:30টার দিকে মনে হয় বের হয়েছি। এর মাঝে এত কয়েক ঘন্টা চলে গেছে। সময় চলে গেছে। আমার চেরাকটা কিন্তু জ্বলেই যাচ্ছে, এখনো চেরাকটা জ্বলতেছে। ওটা ভরা তেল ছিল অবশ্য, ওই যে কি বলে কেরোসিন তেল, ওটা ভরা। এই যে আপনি রাত 2টা বেজে গেল, আপনার বাড়ি থেকে যে কেউ আসেনি আপনাকে খুঁজতে? হ্যাঁ এসেছিল। আমি পুরো কথাটা বলি তো, আমার ফুফুই বাড়ি আমাকে নিয়ে গেল। সেখানে তো আপাতত আমাকে তখন পড়া পানি খাওয়ালো, লবণ পানি খাওয়ালো, তারপর আমাকে গোসল করালো। গোসল ওই শীতের ভিতরেও গোসল করাই আমাকে ঘুম পাড়ায় রাখলো। আপাতত ঝেড়ে দিল, ঝেড়ে দিয়ে আমাকে ওখানে ঘুম পাড়ায় রাখলো। সকাল হলো আলহামদুলিল্লাহ, আমার ফুফি আমাকে নিয়ে পরে আমাদের বাড়িতে গেল। কিন্তু ওখানে যাই শুনি যে সারা রাত আমাকে খোঁজাখুঁজি, সারা পাড়ার মানুষ আমাকে খোঁজাখুঁজি করেছে, কোথাও আমাকে মিলাইতে পারিনি। এমনকি ওই যে মাঠে যে ভাই, সে নিজেও আমাকে খোঁজাখুঁজি করেছে, মাঠ থেকেই চলে এসছে। আচ্ছা। আর সবাই বলছে যে বুলবুলিকে এদিক দিয়ে যাইতে শুনেছি, রাস্তা দিয়ে গান গাইতে গাইতে গেছে, মানে গান গাইতে গাইতে একটা চেরাক ধরায় নিয়ে গেছে। সবাই যার যার বাড়ি থেকে শুনেছে আমি গান গাইতে গাইতে গেছি। কিন্তু কেউ এত ফলো করিনি যে আমি কি নিয়ে যাচ্ছি, ভালো কি মন্দ। আমি গান গাইতে গাইতে গেছি। আমি তোমার ছবি বুকে লয়া কোনো মতো দিন কাটাই, রাত কাটাই, চাই না তোমার বৈদেশিক কামাই, যাতে ভয়টা কম লাগে। এই গান গাইতে গাইতে আমি গলা ছেড়ে গান গাইতে, জি গলা ছেড়ে। কিন্তু ওখানে যাই যে আমার সাথে এই অঘটনা ঘটে যাবে, এ আমি কখনো কল্পনাও করতে পারিনি। কারণ আমার পথ তো মুখস্থ পথ, আমি যে কোথায় যাব এই পথটা তো আমার মুখস্থ। আমি আন্দাজে চোখ বুঝে গেলেও সেখানে যেতে পারবো, এই একটা ধারণা। কিন্তু এই চেরাগের আলো নিয়ে যাওয়াতে আমাদের গ্রাম্য ভাষায় বলে যে আলা ভোলাতে ধরেছে। আচ্ছা, আলা ভোলাতে ধরে তোমাকে পথ ভুলিয়ে দিয়েছে। হ্যাঁ, পথ ভুলাইছে। সারা রাত তোমাকে ঘুরোয় নিয়ে বেড়াইয়ে ঠিক ফজরের আজান দিবে তার একটু আগ মুহূর্তে মেরে ফেলে তারা। আর সারা রাত ওইভাবে ঘুরোই কষ্ট দেয়। এটা হচ্ছে আমাদের গ্রামীণ ভাষায় বলে আর কি। আমি তারপর থেকে তো ওই যে আপনি বট গাছের বাড়ি খেলেন, চিৎকার দিলেন, তারপরে পাশের বাসের থেকে একজন মানুষ আসলো, সেদিন যদি ওই মানুষটা না আসতো আপনাকে, আমি মনে হয় ওখানে তখন আসলে কি ঘটতে পারতো? আমি ওখানে অলরেডি হার্ট অ্যাটাক করে মারা যেতাম। ভয়েই শুধু হার্ট অ্যাটাক করে ওখানে মারা যেতাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া যে আমি ওখানে মারা যাইনি। কিন্তু এরকম একটা ঘটনা অবশ্যই আমার সাথে ঘটতো বলে আমি মনে করি। তো এরপরে আমি এসে শুনি যে সবাই খুব কান্নাকাটি, আমাকে যে দেখতেছে সেই বলতেছে, কিরে বুলবুলি, তোরে সারা রাত ধরে আমরা খুঁজে বেড়ালাম, তুই ছিলি কোথায়? তারপরে আমি কোনো কথা বলি না, ডাইরেক্ট বাড়ি গেছি। যাই দেখি আমার মা খুব কান্নাকাটি করতেছে। পরে আমার মার সব ঘটনা বাইঙ্গে বললে আমার মা সেই দিনের পর থেকে, সন্ধ্যার পর থেকেই তো আমাকে আর বাড়ির থেকে বের হতে দিইনি, যে আর কোথাও তো যেতে হবে না। কিন্তু ওই সময়ের ওই অনুভূতিটা আরও যে কত ভয়ঙ্কর ছিল, ওই বট গাছের অনুভূতিটা, যখন আমি নাকি ওই যে কি একটা পরগাছার সাথে বাড়ি খেয়েছিলাম আর কি। তো বাড়িটা আপনি বাড়ি খাইনি, কেউ আমাকে বাড়িটা মেরেছে, ওই বাড়িটা কেউ আমাকে দিয়েছে। আচ্ছা, আমার এটাও তখন অনুভূতি হয়েছিল যে আমাকে কেউ পিছন থেকে আমাকে ওই বাড়িটা দিয়েছে। আর যখনই আমাকে বাড়ি দিয়েছে তখনই কিন্তু আমার চিৎকারটা নিজের মুখ থেকে বেরোয় গেছে, ওরে বাবারে, আমি এরকম একটা চিৎকার আমার মুখ থেকে বেরোয় গেছে। কিন্তু ওই বাড়িটা আপনি খাইনি, নিশ্চয়ই ওই বাড়িটা আমাকে পিছন থেকে কেউ দিয়েছিল, এরকম একটা আপনার অনুভূতি হয়েছে। এবং এ কথাটা সত্য, অনুভূতি যেহেতু হয়েছে কথাটা সত্য, কারণ ওখানে কেউ ছিল না। আর পরগাছায় কি আপনার এসে বাড়ি দিতে পারে? তাহলে তো বাড়ি নিশ্চয়ই আমাকে কেউ দিয়েছে। তো এটা হচ্ছে আমার জীবনের মর্মান্তিক, সব থেকে বেশি মর্মান্তিক 2টা ঘটনা। আর এরপরেও আমি একদিন গ্রামের ভাষায় ঘটনা শুনবো। আমরা একটু দর্শকদের সাথে কথা বলতে চাই। দর্শক, আপনারা দেখছেন ভয় অনুষ্ঠান, স্বাধীনতা টেলিভিশন।
টেলিভিশনে। এরকম অনুষ্ঠান কিন্তু প্রতি সপ্তাহে আমরা আয়োজন করেছি আপনাদেরকে ভৌতিক কিছু অনুভূতি দেওয়ার জন্য। চাইলে কিন্তু আপনারাও আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হতে পারেন। আপনারা যদি আমাদের সাথে যুক্ত হতে চান তাহলে আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে স্বাধীনতা টিভি বিডি, সেখানে কিন্তু কমেন্ট বক্সে গিয়ে আপনার যে ঘটনাটি রয়েছে সেই ঘটনাটি কিন্তু আপনি লিখে পাঠাতে পারেন আমাদের কাছে। এবং আমাদের যে ফেসবুক পেজ রয়েছে স্বাধীনতা টিভি বাংলা, সেখানেও কিন্তু আপনারা ইনবক্সে অথবা কমেন্ট বক্সে আপনার ঘটনাটি লিখে পাঠাতে পারেন। আমাদের যদি আপনাদের ঘটনাটি পছন্দ হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাদের সাথে আমরা যোগাযোগ করব। আমরা কিন্তু আজকে ঘটনা শুনছি, আমাদের স্টুডিওতে আজকে রয়েছে ভয়ের সিটে বুলবুলি, তার কাছ থেকে কিন্তু ইতিমধ্যে আমরা 2টি ভৌতিক ঘটনা শুনে ফেলেছি। নিশ্চয়ই আপনারা ঘটনাগুলো শুনেছেন এবং ভৌতিক অনুভূতি নিয়েছেন। আমরা এবার 3য় ঘটনায় যেতে চাই। আপনি এখন কোন ঘটনাটি শুনলেন? আসলে এই ঘটনাটা হাস্যকর, আচ্ছা, আবার ভয়েরও কিছুটা আছে। অনেকটা গভীর ভয় এদিন আমি পাইনি। আমাদের গ্রামে মাঠে অনেক তাল গাছ থাকে। আচ্ছা, ওই গাছে থেকে তাল পড়ে। যদি একটু আপনি আপনার গ্রামের নামটা বলুন। হ্যাঁ হ্যাঁ, আমাদের গ্রাম হচ্ছে নড়াইল সদর উপজেলার কোমখালী গ্রাম। আচ্ছা, আমাদের গ্রামের নাম হচ্ছে কোমখালী, হবখালী ইউনিয়ন, একটা ইউনিয়নের অন্তর্ভুক্ত একটা গ্রাম, কোমখালী গ্রামের নাম। আপনি যে ভৌতিক স্থানগুলোর কথা বললেন, আমার নিজ গ্রাম, সেগুলো কি এখনো আছে কিনা? সেই স্থানগুলো, হ্যাঁ অবশ্যই সেই স্থানগুলো এখনো আছে। এবং সেই ভৌতিক অবস্থায় আছে না এখন আরো না কোনো চেঞ্জ হয়নি, সেই ভৌতিক অবস্থায় আছে। ওখানে আমি এখনো ভয়ে যাই না, দিনের বেলাও যাই না। কি বলবেন না, আমি অন্য দিক দিয়ে ঘুরে যাই। হ্যাঁ, একটা পাকা রাস্তা পাশ দিয়ে হয়েছে, আমি সেখান দিয়ে যাই, আমি ওখানে আর যাই না ভয়। এখন আপনার তৃতীয় ঘটনাটা হচ্ছে এরকমের যে আমাদের ওই গ্রামে অনেক তাল গাছ মাঠের ভিতরে থাকে। তো ভাদ্র মাসে ওখানে তাল পড়ে, গাছে তাল ধরে, তাল পাকে, ওই তালগুলো আবার পড়ে, রাইতে পড়ে। তো সকালবেলা ওই তাল খুঁড়তে যাওয়ার একটা মজা আছে। আমরা কয়েকজন ছোট বাচ্চা কাচ্চা মিলে ওই তালগুলো খুঁড়তে যাইতাম আর কি, একটা আনন্দ লাগতো, ভালো লাগতো। তো একদিন ওই ঠিক শুয়ে রয়েছি বা ঘুমের ঘরে, ফজরের আজান আমার মনে হলো যে আমার কানে গেছে, কিন্তু আসলে ফজরের আজান দেইনি। কিন্তু আমার কাছে মনে হলো যে ফজরের আজান শুনে ফেলেছি আমি ঘুমন্ত অবস্থায়। এই যে তাল খুঁড়তে যাওয়ার যে ব্যাপারটি বলছেন, যে কার আগে গিয়ে কে খুঁড়তে পারে সেরকম একটা প্রতিযোগিতা হয়ে থাকে, জি জি, যে কারণে মানে আপনি সবার আগে যাওয়ার জন্যই প্রস্তুতি নিচ্ছেন। তো এখন আমি মনে হলো যে ফজরের আজান দিয়ে দিয়েছে, আমি শুনে ফেলেছি। আমার মা কিন্তু আমার পাশে ঘুমানো, কিন্তু আমার মা জানে না যে আমি টুক করে ওখান থেকে উঠে ছোট একটা ব্যাগ হাতে করে নিয়ে তাল খুঁড়তে চলে গেছি। অলরেডি আমি চলে গেছি, কিন্তু পথে যাইয়ে আমাদের একটা চাচাতো বোন, সেও ছোট আমার মতো, দেখি যে সে দুজনে এবার একত্রিত হয়ে আমরা তাল খুঁড়তে গিয়েছি। ও আমার সাথে রয়েছে। এখন গাছ থেকে তালগুলো পড়ে আছে, মাশাল্লাহ, ও খুঁটেছে, আমিও খুঁটেছি। ও বুঝি 3-4টা পেয়েছে, আমিও 3-4টা পেয়েছি। খুব মিষ্টি মিষ্টি তাল, পিঠা খাইতে, সব রুটি খাইতে, সব কিছুতে ভাল লাগে আর কি। এখন ওই তাল নিয়ে আসতেছি, এর মধ্যে পিছন থেকে একটা তালের ডাইগো পড়ছে। ওই যে তাল গাছে যে ডাইগোগুলো থাকে, শুকনো শুকনো ডাইগো, ওই কিন্তু হঠাৎ করে মাঝে মধ্যে পড়ে যায়। তো পড়ার সাথে সাথে তো আমরা কাঁপে উঠছি। কাঁপে ওঠার সাথে পিছন দিকে ফিরে তাকাইছি, এই দেখি যে ওই তাল গাছে কে উঠতেছে নামতেছে। তাই দেখে আমরা যেহেতু 2জন আছি, এই তো চিৎকার দিয়ে দিছি, দৌড়, 2জনই একসাথে হাত ধরে, কারো হাত কেউ ছাড়বো না, দুজনের হাত দুজনে ধরে আছি, এককে দৌড় দিয়ে রাস্তায় উঠছে, ফজরের আজানও দিচ্ছে। আয় হায়, এই মাত্র ফজরের আজান দিল, খানিক আগে না ফজরের আজান দিয়েছে, আবার বাইলে জ্যোৎস্না। আচ্ছা, মনে হচ্ছে ভোর হয়ে গেছে। এই দেখি যে ফজরের আজান দিচ্ছে। ও মা, আজান দেওয়ার আগে আমরা চলে গেছি। আমরা দুজন বলাবলি করতেছি ওই সময়, এই ভূত বুঝি আজকেই আমাদের দুজনকে মেরে ফেলতো, আমরা আর আজকে বাঁচতাম না। মাত্র আজান দিচ্ছে, দেখেছো? বাবারে বাবা, কত জোর আমরা বেঁচে গেছি। ওই যে তাল গাছে উঠানামা করলো, ও হলো ভূত। তা না হলে তাল গাছে একে দৌড়ে শুরুত করে উঠতেছে, আবার শুরুত করে নামতেছে, কিভাবে সম্ভব? একই কোনো মানুষ এরকম তাড়াতাড়ি উঠতে নামতে পারে? কখনো পারে না। তো কিভাবে উঠতেছে, কিভাবে নামতেছে? আর এই কথাগুলো তো আসলে পরবর্তীতে এসে আমি অনেকটা বিশ্বাস না করলেও এখন তো পুরোপুরি বিশ্বাস করি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলে দিয়েছে
আচ্ছা, আপনি তো একজন হাফেজ। হ্যাঁ, হাফেজে কোরআন আমি। এই আপনি যেহেতু একজন হাফেজ মানুষ, তো কোরআন হাদিসের আলোকে এই যে ভৌতিক যে ব্যাপারগুলো, এই ব্যাপারে আসলে সত্যতা কি যদি একটু দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন। জি জি, দর্শকদের অনেকে মানে এই ধরনের জিনিস বিশ্বাস করে না, না যে ভূত প্রেত বলতে কিছু নেই, কিন্তু এটা তো আসলে আমরা জানি যে জিন জাতি বলতে কিছু আছে, এবং এটা পবিত্র কোরআনে স্পষ্ট আল্লাহ তাআলা বলেছেন, এবং সূরা জিন নামে একটি সূরাও নাজিল হয়েছে। তো এই ব্যাপারে যদি একটু আপনি দর্শকদের উদ্দেশ্যে বলতেন। আমি সামান্য একটু বলবো, বেশি বলবো না। আর এই জিনিসটা অনুভব করার পরে আমার ভয়টা যেন সত্যিই আরো বেড়ে গেছে। এরপরে কি আপনি আর ওইখানে তাল? হ্যাঁ, আবার গেছি, কিন্তু সেটা ফজরে আজানের পরে খুব সকাল সকাল গেছি আর কি, মানে যতক্ষণ না শিওর হয়েছি আচ্ছা যে আজান দিয়েছে কিনা ততক্ষণ পর্যন্ত যাইনি। তো মনে মনে ভয় রেখে যেতাম, কিন্তু আমার একা কখনো যাইতাম না, ওই সাথে লোক নিয়ে তারপরে যেতাম, যাতে অন্তত ভয়টার হাত থেকে বাঁচতে পারি। আর যেটা আপনি বলছিলেন আর কি, যে কোরআন এবং হাদিসের আলোকে আসলে এই সম্বন্ধে কি বলে। আমরা তো জানি যে পবিত্র কোরআনে আল্লাহ যতবার নামাজের কথা বলেছে, এখানে জিন ইনসানের উল্লেখ, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তাহলে জিন তো অবশ্যই আছে, যেহেতু কোরআনে বলেছে। কারণ আমরা তো মুসলমান, আমরা তো এটা বিশ্বাস না করলে তো আমাদের ইমানই থাকবে না। আমরা তো কোরআন বিশ্বাস না করলে ইমান থাকবে না। বলতে কি, একবারে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এই কিতাবের ভিতরে কোনো ভুলের অবকাশও নেই। আর আমরা তো মুসলমান, অবশ্যই মানি, 100-র ভিতরে 100 ভাগই মানি, মানে ওই 9.9 এরকমেরও কোনো সুযোগ নেই, জাস্ট একেবারে পাকাপাকি 100। তো আমার মরতে হবে, আমি বিশ্বাস করি। আল্লাহ কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি, 29 পারার ভিতরে সূরা জিন আমি যেটা তিলাওয়াত করলাম, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি, এখানেও আল্লাহ সূরা জিন নামে একটা সূরা নাজিল করেছে। তো জিন জাতি অবশ্যই আছে। এখানে আমরা জানি বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ সাদাকাল্লাহু রাসূলুহু রুইয়া বিল হাক্ক লা তাদখুলুনাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিনা মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিন ومقصرين لا تخافون فعلم ما لم تجعلوا فجعلوا من دون الله ذلك فتحا قريبا هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا। এখানে সরি, আমার আয়াতটা ভুল হয়েছে। লাকাদ সাদাকাল্লাহু রাসূলুহু রুইয়া বিল হাক্ক লা তাদখুলুনাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিনা মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফুনা ফাআলিমা মা লাম তাজআলু ফাজআলাহু মিন দুনিল্লাহি যালিকা ফাতাহান করিবা। সরি, আমার মুসাব্বা হয়ে যাচ্ছে, আমি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছি, মনে করতে পারতেছি না আর কি। যা হোক, এখানেও আল্লাহ সূরা জিনের একটা কথা এখানে বলেছে যে মিনাল জিন্নি ওয়াল ইনসি ইল্লা লিয়াবুদুন, মিনাল জিন্নি ওয়াল ইনসি ইল্লা লিয়াবুদুন, 26 নম্বর পারার ভিতরে আল্লাহ এখানেও বলেছে। তো জিন জাতি অবশ্যই এই দুনিয়ায় আছে, আর তারা এত পরিমাণে, আমরা হাদিসের ভাষা অনুযায়ী জানি যে মানুষের থেকেও 10 গুণ বেশি কীট পতঙ্গ, আর তার থেকে 10 গুণ বেশি পানির নিচের প্রাণী, যারা সিজদা অবস্থায় আছে আর কি আল্লাহকে, এবং তার থেকে 10 গুণ বেশি জিন এই দুনিয়ায় আছে। তাহলে আমরা তো জানি যে বর্তমান মানুষই মনে হয় সারা বিশ্বে প্রায় 700 কোটির উপরে। তাহলে 700 কোটির উপরে যদি মানুষ হয়, তাহলে 3/7 কোটির উপরে তো জিন থাকারই কথা। হাদিসের ভাষা সত্য, এবং সেটা আমাদের চারপাশে ঘোরাঘুরি করে। তাহলে ভয়টা তো আরো বেড়ে যাওয়ার কথা। তো আমি অবশ্যই বিশ্বাস করি জিন জাতি আছে, ছিল এবং থাকবে, তা কিয়ামত পর্যন্ত থাকবে। আর জিন এবং ইনসানের হিসেব আল্লাহ কিয়ামতের দিন নেবে, এই দুইটি জাতির হিসাব আল্লাহ নিবে। তো হাদিস এবং কোরআনের ভাষাতে আমার জানা মতে, কোরআনের কথা অনুযায়ী অবশ্যই জিনকে আল্লাহ সৃষ্টি করেছে, জিন জাতিকে সৃষ্টি করেছে। এবং এই যে ভৌতিক যে বিষয়টা আপনারা বলেন আর কি, যে ভূত, এটা হলো কি, আমাদের মানুষের ভিতরে ভালো মন্দ আছে কিনা? অবশ্যই আছে। তাহলে আমাদের এই এক মানুষের ভিতরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, ডোম, মেতর, ওই যে কত কি আছে, ওই যে নাকি ওই যে ডোম, আবার যারা লাশ কাটে, যারা
পায়খানা ময়লা পরিষ্কার করে, তাই না? তো এদেরকে আমাদের ভাষায় মেতর বলে বা ডোম বলে। তো এই যে এরাও তো মানুষ। তাহলে একজন ভালো উচ্চ পর্যায়ের মানুষকে যদি বলা হয় তুমি যে ওটা পরিষ্কার করো, সে কি করবে? করবে না। কিন্তু ওই কাজটাই কোনো না কোনো একটা মানুষে কিন্তু করতেছে। ঠিক জিন জাতির ভিতরে ওই রকমের আছে যারা কিন্তু ওই যে ভৌতিক যে দিকটা, ভালো জিন ওরা অবশ্যই আছে, কিন্তু কিছু কিছু জিনরা পথভ্রষ্ট হয়ে খারাপ দিকে যায়। হ্যাঁ, খারাপ দিকে যায়, বিভিন্ন নাম তারা উপাধি পায় এবং মানুষের ক্ষয়ক্ষতি করার তারা চেষ্টা করে, ভয়ভীতি দেখায়। এটা কিন্তু অতি বাস্তব ঘটনা এবং কে মানে না আমি জানি না, কিন্তু আমি বিশ্বাস করি। কারণ যেহেতু আমার সাথে এরকম ঘটনা ঘটেছে, এই ঘটনাগুলো বাস্তব ঘটনা, আমার মনে থাকার মতন ঘটনা, যেহেতু আল্লাহর পবিত্র কোরআনকে হেফজ করেছি। জি বুলবুলি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কিছু ঘটনা আপনি শোনালেন এবং ভৌতিক কিছু অনুভূতি দিলেন। আশা করছি দর্শক যারা রয়েছে আপনারা হয়তো কিছু ভৌতিক অনুভূতি পেয়েছেন আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে। এবং বুলবুলির কাছ থেকে কিন্তু আমরা কিছু কোরআন হাদিসের আলোকে কিছু কথা শুনলাম এবং জিন জাতি সম্পর্কে কিছু কথা শুনলাম। তো দর্শক, আপনারা কিন্তু দেখছিলেন আজকের এপিসোড এবং আমাদের সাথে ছিলেন বুলবুলি। তিনি একজন তৃতীয় লিঙ্গের মানুষ এবং একজন কোরআনের হাফেজ। তিনি কিন্তু আজকে আমাদের চমৎকার কিছু ভৌতিক ঘটনা আমাদেরকে শুনিয়েছেন এবং আমরা সেই ঘটনাগুলো শুনেছি এবং ভয়ও পেয়েছি। আশা করছি দর্শক আপনারা যারা রয়েছেন তারাও কিন্তু কিছুটা ভয় পেয়েছেন। তো পরবর্তীতে আবারও আপনাদের সাথে দেখা হবে এই ভয় অনুষ্ঠানে অন্য কোনো অতিথি নিয়ে এবং অন্য ভয়ঙ্কর কিছু গা শিউরে ওঠা ঘটনা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই স্বাধীনতা টিভির সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।